পায়েস রাঁধার জন্য চুলায় দুধ চড়িয়ে দিয়ে থালা বাসন ধোয়ার জন্য হাত দিলাম। কাল ঈদ হওয়ায় পাশে শাশুড়িমা দাঁড়িয়ে আগেভাগে পেঁয়াজ কেটে রাখছিলেন। আমি কোনো রকম সাহস সঞ্চয় করে বলি, মা, একটা কথা বলার ছিল। মা আমার ডাকে পাশ ফিরে তাকান। কি বলো? আমি ইতস্তত কণ্ঠে বলি, আসলে মা, বাবার শরীরটা এবার একটু বেশি খারাপ। ভাবিরও এখন 8 মাস চলছে, চলাফেরা করতে সমস্যা তার। মাও একা হাতে সব সামলে উঠতে পারছে না। তাই আমার বলার আগেই মা বুঝে গেলেন। তিনি হাসি মুখে বলেন, ও, বাড়ি যেতে চাচ্ছ, তাই তো? এটা জিজ্ঞেস করতে এত সংকোচ করছো কেন? তোমার বাবার বাড়ি ওটা, সমস্যা দেখা দিলে যাবে না? আমি তটস্থ কণ্ঠে বলি, সমস্যা তো যাওয়া নিয়ে না মা। মা ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, তাহলে কিসে? আমি মাথা নুয়ে বলি, ওনাকে নিয়ে। সে কোনোভাবেই এখন আমায় ও বাড়ি যেতে দিবে না। ওই গর্ধবটা কথা শুনে কে? ও যেতে দিবে না মানে ও বাপও দিবে। কথাটা শুনে হাসি চলে আসে আমার। খুব কষ্টে হাসিটা চেপে গেলাম আমি। বললাম, আপনার কষ্ট হবে না? আমার কিসের কষ্ট? অর্ধেক কাজ তো তুমি করেই যাচ্ছ, বাকিটুকু আমি আর বড় বৌমা মিলে করে নেবনে। ও নিয়ে তুমি চিন্তা করো না। আমি ঈদ এবার ওই বাসায় করছি বলে রাগ করেননি তো? মা হেসে বলেন, রাগ করতাম যদি তুমি স্বেচ্ছায় যেতে চাইতে। তুমি তো স্বেচ্ছায় না, সমস্যা দেখিয়ে যাইতে চাইছো। তাই রাগ করব কেন? আমি কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালাম। কপাল গুনিয়ে এমন এক শাশুড়ি পেয়েছি আমি, না হলে আজকালকার দিনে এমন শাশুড়ি পাওয়া যায় নাকি? আমি মাথা নত করে হাতের কাজটা দ্রুত শেষ করে নিলাম। মা পেঁয়াজ কাটতে কাটতে বলেন, আমি নাদিরকে বলছি, ও দিয়ে আসবে তোমায়। আমি অস্ফুট সুরে বলি, কিন্তু মা, তিনি তো এখন বাসায় নেই, হাটে গিয়েছেন। এসে আমাকে না পেলে তুলকালাম কাণ্ড বাঁধাবেন। ওই পাগলের কথা রাখো, আমি সামলে নেব। তুমি এখন তৈরি হয়ে বেরিয়ে পড়ো, না হলে আসলে আর যাওয়া হবে না তোমার। মায়ের কথার যুক্তি দেখে কথা বাড়ালাম না আমি। মন্থর পায়ে এগিয়ে গেলাম রুমের দিকে। তৈরি হয়ে বেরিতেই নাদির ভাইয়া তার গাড়ি করে আমাকে বাসায় দিয়ে আসলেন। রাতের দিক টুকটাক হাতের কাজ সব শেষ করে বসতেই আশেপাশের মেয়েরা এসে হানা দিল বাসায়। নিশ্চয়ই আমি এসেছি শুনেছে, তাই তো হাতে মেহেদির টিউব নিয়ে সবাই হাজির। আগে প্রত্যেকবার চাঁদ রাতে আমি ওদের মেহেদি দিয়ে দিতাম, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পর আর দিয়ে দেওয়া হয়ে ওঠেনি। আজ আমাকে পেয়ে কেউ ছাড়তে রাজি না। সবাই মেহেদি দিয়ে উঠতে উঠতে রাত 10টা বাজলো। সকলে খুশি মনে যাওয়ার পরপরই ফোনটা বেজে উঠল আমার। আমি এক পলক সেদিক তাকালাম। নিরোধ কল করেছেন। তার কলের প্রতীক্ষা ছিলাম এতক্ষণ। নিশ্চয়ই হাট থেকে মাত্র বাসায় ফিরছেন, আর আমাকে না পেয়েই কলটা করেছেন। আমি সময় নিয়ে কলটা রিসিভ করলাম। কল ধরতে ওপাশ থেকে বলে উঠলেন তিনি, কোথায় তুমি? তোমার মেহেদি এনে রেখেছি আমি মিনমিনি কণ্ঠে বললাম, বাবার বাসায় এসেছি। নিরোধ রাশভারী কণ্ঠে বলে, আমাকে জানাওনি কেন? আপনাকে জানালে বুঝি আপনি আসতে দিতেন আমায়? নিরোধ আহত কণ্ঠে বললেন, এটা কিন্তু ঠিক না প্রেরণা। সুযোগের এমন অপব্যবহার করলে তুমি। তার কথাটি বুঝতে যৎসামান্য সময় লাগলো আমার। অতঃপর বুঝতে পারলাম তার বাইরে থাকার সুযোগ নিয়ে আমি চলে এসেছি, এইটাই বোঝাতে চেয়েছেন। আমি মৃদু হেসে বলি, কোনো সুযোগের অপব্যবহার করিনি আমি। না, করেছো তুমি। জানতে কাল ঈদ, কুরবানির সকল দায়িত্ব আমার। আমি চাইলেও এখন আসতে পারবো না, তাই তুমি গিয়েছো। এসব কুবুদ্ধি দেয় কে তোমার মাথায়? আমি নিজের হাসি চেপে কপট রাগ দেখিয়ে বলি, কেউ না, বরং ধরে নেন আমাকে বাবার বাসায় আসতে না দেওয়ার শাস্তি এটা আপনার। থাকুন কিছুদিন একা একা। নিরোধ গম্ভীর কণ্ঠে বলে, কাজটা ঠিক করনি তুমি, পস্তাবে পরে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি, যাই হোক, রাখছি এখন, কাজ আছে। তাকে আর কথা বলতে না দিয়ে ফট করে কলটা কেটে দিলাম আমি। তারপর আনমনে হেসে উঠলাম। মানুষটা যে আস্ত পাগল। আমাকে নিজের দৃষ্টির ত্রিসীমানায়ও যেতে ইচ্ছুক না তিনি। বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, কিন্তু তবু আমাকে একা বাবার বাড়ি পাঠাবেন না তিনি। নিজে আমার সাথে গিয়ে থেকে আবার ফেরত নিয়ে আসবেন। আমি খুঁজে পাই না গম্ভীর এই মানুষটার আমাকে নিয়ে এত শত পাগলামি কেন? বিছানা ছেড়ে ওঠার সময় দেখতে পেলাম পাশে একটি মেহেদির কোণ পড়ে আছে। হয়তো মেয়েগুলোর মধ্যে কেউ রেখে গিয়েছে। আকস্মিক মনে পড়ল, মানুষটা আমার মেহেদি রাঙা হাত বড্ড ভালোবাসে। ঈদ বাদেও মাঝে মধ্যেই বলা কহা ছাড়া মেহেদি নিয়ে হাজির হবে আর পড়তে বলবে। মানুষটাও না বড্ড উন্মাদ। আমি হেসে নিজের বাম হাতের এপিট ওপিট মেহেদিতে রাঙিয়ে নিলাম। পরের দিন সন্ধ্যায় নিরোধ হাজির হন মাংস নিয়ে। সাথে আম্মুর জন্য ফল টল এনেছেন। তিনি আসতেই আম্মু ব্যস্ত হয়ে পড়ল তার আপ্যায়নে। আমিও নীরবে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত বানিয়ে এগিয়ে নিয়ে গেলাম তার দিকে।
তিনি তখন পাঞ্জাবির হাতায় ঘাম মুছছিলেন। গরমের জন্য তার মুখ ঈষৎ রক্তিম দেখাচ্ছে। বাদামি রঙের পাঞ্জাবিটি তার ঘামে ভিজে চপচপে। আমি শরবতের গ্লাসটা এগিয়ে দিতে তিনি এক পলক আমার দিকে তাকালেন শুধু। নিঃশব্দে গ্লাসটা আমার হাত থেকে নিয়ে শরবত খেয়ে ফিরিয়েও দিলেন। আব্বু তার পাশে এসে বসতে তিনি তার শরীরের কথা জিজ্ঞেস করে অন্য সব কথা মশগুল হন। আমার দিকে ভুলেও ফিরে তাকাচ্ছেন না তিনি। বুঝতে বিকল্প নেই মারাত্মক রেগে আছেন আমার উপর। আমি কিছুক্ষণ তার পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে এলাম। ভাইয়াও এর মাঝে মাংস বিলিয়ে চলে আসলেন। অতঃপর তিনজনের আড্ডা জমল ড্রয়িং রুমে। সে কি প্রাণোচ্ছলতা! আমি রান্নাঘর থেকে মুগ্ধ চোখে দেখলাম তাদের একবার। কে বলবে এক সময় এদের মধ্যে সাপ নেউলে সম্পর্ক ছিল। এই বাড়ির মেয়ে তুলে নিয়ে বিয়ে করার জন্য তুলকালাম কাণ্ড ঘটেছিল। তখন পুরোই সিনেমেটিক ব্যাপার স্যাপার ঘটে গিয়েছিল আমায় নিয়ে ভাইয়া এবং তার মধ্যে সেই কি রেষারেষি। অথচ এখন একবারে উল্টো দৃশ্য চোখের সামনে। সময় হয়তো এইভাবে বদলায়। হালকা পাতলা খাওয়া শেষে নীরদ আম্মুর দিকে তাকিয়ে বললেন, মা, প্রেরণাকে আজ নিয়ে যেতে চাচ্ছিলাম আমার সাথে। আমি পেছনেই দাঁড়িয়েছিলাম। নীরদের কথা শুনে তার দিকে চোখ বড় বড় করে তাকালাম। পাশে ভাবি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ভাইয়া দৃষ্টি সরিয়ে মোবাইল নিয়ে বসেছে। বাবা তেমন একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ভাবি ফাঁকে আমার একটু কাছে এসে ফিসফিস করে বললেন, যাও ননদিনী, আপাতত তোমার এখানে ডিউটি শেষ, এবার ওখানে ডিউটি করো গিয়ে। ভাবির কথা লজ্জায় কান গরম হয়ে এলো আমার। এদিকে মা বিব্রত কণ্ঠে বলে, তা কিভাবে হয় বাবা, কালই তো আসলো ও, আর কয়েকটা দিন না হয় থাকুক। নীরদ অনড় কণ্ঠে বলে, 2 দিন পর আমি আবার নিয়ে আসবো নে ওকে, চিন্তা করবেন না। তবে আজ নিয়ে যাই। মা কি বলবেন বুঝতে পারলেন না। সে ভালো করে নীরদের স্বভাব সম্পর্কে জানে। এখন তাকে নাকচ করেও লাভ হবে না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর আগেই মা রাজি হয়ে গেলেন। মুহূর্তেই নীরদের চেহারায় ফুটে উঠল অদৃশ্য এক হাসি, আর লজ্জায় মাথা নত হলো আমার। পুরো রাস্তা দুজনে টু শব্দ পর্যন্ত করলাম না। চাপার রাগ কাজ করছে দুই পক্ষেরই মাঝে, যার রেশ নীরবতার মাধ্যমে প্রকাশ পেল। বাসায় আসতেই আমাকে দেখে শাশুড়িমা বলে উঠলেন, নিয়েই আসলি ওকে, থাকতে দিলি না কেন? নীরদ কোনো উত্তর দিলেন না। শব্দহীন পায়ে এগিয়ে গেলেন নিজের রুমের দিকে। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলেন, এই ছেলে পারে না শুধু তোমাকে নিজের বুক পকেটে নিয়ে ঘুরতে। কী যে করি এই পাগলটাকে নিয়ে আমি? কয়েকটা দিন থাকতে দিলে কি হতো? আমি প্রত্যুত্তর করলাম না। তার জন্য পুনরায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। পরবর্তীতে মা ও বাড়ির খোঁজ খবর নিয়ে আমার রুমে পাঠিয়ে দিলেন। আমি রুমে এসে দেখি নীরদ ইতোমধ্যে ফ্রেশ হয়ে গিয়েছেন। আমি দরজায় ফিরিয়ে তার সন্নিকটে গিয়ে জিজ্ঞেস করি, আমাকে নিয়ে আসলেন কেন এভাবে? মা এখন একা হাতে সব কিভাবে সামলাবে? নীরদ তাকিয়ে বলে, সবার চিন্তাই আছে তোমার, শুধু আমি বাদে। কেন? নীরদের প্রশ্নে থমথম খেয়ে গেলাম আমি। বললাম, আপনি বেশি বেশি করেন। তিনি আমাকে তার কাছে টেনে বললেন, হ্যাঁ করি আমি বেশি বেশি, কিন্তু তুমি কি করো? একবারও কি আমার নির্ঘুম রাতের হিসাব নিয়েছো? আমি কতটা ক্লান্ত জানতে চেয়েছো? চাওনি। তাহলে? আমি চুপ বনে গেলাম। বলার মতো কিছু পেলাম না। বেশি করে ফেলেছি মনে হচ্ছে। বাসায় এত কাজ ছিল না, যা ছিল মা একা হাতে করতে পারতেন জানি। আমাকে আর লাগতো না, কিন্তু তবু এভাবে নিয়ে আসায় রাগ উঠেছিল তার উপর, তাই বলা তাকে। এখন নিজেরই অনুশোচনা হচ্ছে। হঠাৎ তিনি মাথা নিচু করে আমার কাঁধে থুতনি রেখে ফিসফিসিয়ে বলেন, তুমি জানো তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, থাকতে পারি না। তাও এমন রূঢ়তা কেন তোমার? এখনো কি রাগ পুষে রেখেছো আমার জন্য? আমি কণ্ঠস্বর নামিয়ে বলি, রূঢ়তা আপনার প্রতি আসে না আমার, আর রাগ সেটাও অনেক আগেই শেষ। তাহলে এই উপেক্ষা কেন? আমি স্মিত হেসে বলি, আপনাকে উপেক্ষা করার স্পৃহা আমার নেই, তবে মায়ের দরকার ছিল এবার আমাকে, তাই বলছিলাম। আপনাকে কষ্ট দিতে চাইনি। নীরব সান্নিধ্য বাড়িয়ে বলে, 2 দিন পর নিয়ে যাব বললাম তো। আকস্মিক তার অপ্রস্তুত কর্মে কিঞ্চিত কেঁপে উঠলাম আমি। লজ্জায় চোখ বন্ধ করে নিলাম পলকে। নীরদ খানিকটা সময় ওই রকম থেকেই সরে আসলেন। অতঃপর আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে এপার টান করে বসতে, আমি তার কথা মতো বসতেই তিনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বাম হাত আমার তার মুখের সামনে ধরলেন। খুব সন্তর্পণে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, তোমার হাতে মেহেদি এত মানায় কেন? কি জানি। নীরদ প্রশ্ন করলেন না, শুধু আদেশে সুরে বললেন, আমি ঘুমাবো এখন, সারা রাত ঘুমাতে পারিনি, বিরক্ত করবে না আমায়। আমি হেসে মাথা দুলালাম। তিনি আমার উদর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে যেতে আমি নিভৃতে তার কপালে অধর ছুঁয়ে বলি, বদলোক একটা। হুট করে নীরদও বলে উঠলেন, তুমি হতে বাধ্য করেছ। আমি লজ্জায় নিজের মুখ চেপে ধরি। মানুষটা তাহলে ঘুমায়নি? সাধে কি আর বদ বলি তাকে? উফ, মানুষটা এমন কেন? লজ্জায় ফেলে বারবার তাকে।